প্যারাডাইস লস্ট থেকে কিছু ব্রিফ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব এই ভিডিওতে, যাদের এই টপিকটা কঠিন মনে হচ্ছে তাদের জন্য খুবই হেল্পফুল হবে। এই পার্টের শুধু ব্রিফ নিয়ে আলোচনা হবে, যেগুলো তোমাদের এক্সামের জন্য খুবই হেল্পফুল। আমি কিছু চিত্র দেখাবো স্ক্রিনে, তোমরা দেখতে পাবে এবং সেটার সাথে রিলেট করে টপিকগুলোকে মনে রাখার চেষ্টা করবে, তাহলে এক্সাম দিতে অনেক ইজি হয়ে যাবে তোমাদের জন্য এই টপিকগুলো। দেখো, আমি প্রথমে আলোচনা করছি বেলজেবাবকে নিয়ে। বেলজেবাবকে তিনি ছিলেন হ্যাভেনের প্রিন্স, ঠিক আছে, ছিলেন, এবং হিব্রুতে তাকে বলা হয় লর্ড অফ ফ্লাইস, অর্থাৎ মাছিদের রাজা। তোমরা যেই ছবিগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছ সেগুলো একটু রিলেট করে মনে রাখার চেষ্টা করো, ঠিক আছে। হিব্রু ভাষায় লর্ড অফ ফ্লাইস বলা হয়, অর্থাৎ মাছিদের দেবতা, মাছিদের রাজা, এই ধরনের, ঠিক আছে। সে আসলে কে ছিল? স্বর্গের প্রিন্স, হ্যাভেনের প্রিন্স ছিল। এবারে আসছে প্যান্ডেমোনিয়াম, যেই ছবিটা দেখতে পাচ্ছ তুমি। তো এই যে দেখো, এই বিশাল প্রাসাদটাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্যান্ডেমোনিয়াম, যেটা হচ্ছে শয়তানের, বা যে শয়তান রয়েছে প্যারাডাইস লস্টের, তার এম্পায়ার বা সাম্রাজ্যের ক্যাপিটাল বা রাজধানী। অথবা এটাকে তোমরা বলতে পারো যত ফলেন অ্যাঞ্জেল রয়েছে যারা গডের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল তাদের বাড়ি, ঠিক আছে। অথবা শয়তানদের সংসদও বলা হয়। এই যে প্যান্ডেমোনিয়াম, এটা কে বানিয়েছিল জানো? এটা বানিয়েছিল হচ্ছে মালসিবার নামের একজন আর্কিটেক্ট, যে কিনা একজন ফলেন অ্যাঞ্জেল ছিল। তার ডিজাইনে এই বাড়িটা তৈরি, অর্থাৎ এই প্রাসাদটা তৈরি। সহজভাবে বলতে গেলে এটা শয়তানের প্রাসাদ। ছবিটা একটু ভালো করে দেখো, তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। এইবারে যে টপিকটা আসছে সেটা দেখো, লেভিয়াথান। তোমরা ছবিতে যে দানবটাকে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে একটা সি মনস্টার, হ্যাঁ, সামুদ্রিক দানব। এটাকে বলা হয় লেভিয়াথান, এই বিশাল দানবটাকে। এবার দেখো, আমরা এখানে জানবো ম্যান্না কি। এইটা হচ্ছে এক ধরনের স্বর্গীয় খাবার, যেটা স্বর্গ থেকে পড়েছিল। ঈশ্বর এই খাবারটা ইহুদিদের জন্য আকাশ থেকে পাঠিয়েছিলেন। যখন তারা মোসে, অর্থাৎ আমরা যাকে মুসা নবী বলি, তার নেতৃত্বে মরুভূমি দিয়ে ভ্রমণ করছিল, সে সময় আকাশ থেকে এই খাবারটা বর্ষিত হয়েছিল তাদের খাবার জন্য। তো এটাই হলো সেই খাবার, ম্যান্না বা স্বর্গীয় খাবার। তো ব্যাবেল বলতে বোঝায় ব্যাবিলন বা ব্যাবেলের টাওয়ার, ঠিক আছে। তোমরা যে টাওয়ারটাকে এখন ছবিতে দেখতে পাচ্ছ সেই টাওয়ার। এই টাওয়ারের পেছনে একটা গল্প রয়েছে, একটু বলি তাহলে মনে রাখতে সুবিধা হবে তোমাদের। বাইবেলের একটা বিখ্যাত কাহিনীর সাথে রিলেটেড এই ব্যাবেলের টাওয়ার। এখানে মানুষ ঈশ্বরের মতো ক্ষমতাধর হওয়ার উদ্দেশ্যে একটা বিশাল টাওয়ার বানানোর চেষ্টা করেছিল, যেটা আকাশ ছুঁয়ে ফেলবে। কিন্তু ঈশ্বর তাদের অহংকারে অসন্তুষ্ট হয়ে তাদের ভাষা বিভ্রান্ত করে দেয়, যাতে তারা একে অপরের মধ্যে কমিউনিকেট করতে পারে না, যার কারণে তারা কাজটা বন্ধ করে দেয়, কারণ তারা একে অপরের ভাষাই বুঝতে পারে না, অক্ষম করে দেয়। তো সংক্ষেপে বলা যায়, ব্যাবেলের টাওয়ার ছিল সেই টাওয়ার যেটা মানুষ স্বর্গে পৌঁছানোর উদ্দেশ্যে, ঈশ্বরের মতো ক্ষমতাধর হওয়ার উদ্দেশ্যে বানিয়েছিল। এই ব্যাবেল বলতে এই ব্যাবেলের টাওয়ারটাকেই বোঝায়। এবার দেখো ওল্ড অলিম্পিয়াস। এই ওল্ড অলিম্পিয়াস হচ্ছে হোম অফ জিউস অ্যান্ড আদার গডস, যেখানে জিউস হচ্ছে দেবতাদের রাজা, বা একদম মিথোলজি অনুযায়ী সব থেকে বড় বা শক্তিধর সেই দেবতা। তো তাদের বাসা হচ্ছে ওল্ড অলিম্পিয়াস। যেমন প্যান্ডেমোনিয়াম হচ্ছে শয়তানের সাম্রাজ্য বা তার প্রাসাদ, সেরকম হচ্ছে ওল্ড অলিম্পিয়াস হচ্ছে জিউস এবং অন্যান্য গডদের বসবাসের স্থান। এরপরে আরও একটা প্রশ্ন রয়েছে, দেখো, ইজিপ্টকে নীল নদের ভূমি বলা হয়, এই সংক্রান্ত একটা প্রশ্ন। কারণ ইজিপ্ট হচ্ছে নীল নদীর কাছে ঋণী, অর্থাৎ নীল নদ যেটা আছে সেই নীল নদে প্রত্যেক বছর বন্যা হয়, এবং বন্যার ফলে যে পলিগুলো জমে সেগুলোর কারণে এই জমিটার, অর্থাৎ ইজিপ্টের ফার্টিলিটি বেড়ে যায়, ঠিক আছে। এই কারণে এটাকে বলা হয় ল্যান্ড অফ নীল, ঠিক আছে। সো এই যে নদটাকে দেখতে পাচ্ছ সেটা সেই ইজিপ্টের নীল নদ। এবার আমরা ডিসকাস করব রিমন নিয়ে। ইনি হচ্ছেন একজন সিরিয়ান গড, অর্থাৎ সিরিয়ানদের দেবতা। যে ছবিটা দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন রিমন। এবারের আরেকটা প্রশ্ন হচ্ছে, হোয়াই ওয়াজ ফারাও দ্য কিং কল্ড ইম্পায়াস ফারাও?
এখানে ফারাও বলতে কিন্তু বোঝানো হয়েছে ফেরাউনকে। কেন তাকে অধার্মিক বা ঈশ্বর অবিশ্বাসী ফেরাউন বা ফারাও বলা হয়? কারণ তিনি নিজেকে ঈশ্বরের সমকক্ষ মনে করতেন। বিকজ হি রিফিউজ টু অবে হিজ কমান্ড। তাহলে এই ফারাওটা ক্লিয়ার হয়ে গেছে আশা করি। এবার আমরা জানবো এই ম্যামনটাকে। ইনি হচ্ছেন একজন ফলেন অ্যাঞ্জেল। মালসিবার পড়লাম আমরা একটু আগে, মালসিবারের মতোই একজন ফলেন অ্যাঞ্জেল। তিনি মানব জাতিকে শিখাইছিলেন লোভ কি, ঠিক আছে? মানব জাতিকে শিখাইছেন কিভাবে মাটি খুঁড়ে ট্রেজার বের করতে হয়। অর্থাৎ তিনি একজন লোভী ফলেন অ্যাঞ্জেল যিনি মানব জাতিকে লোভ শিখাইছেন। ছবিতে যাকে দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন ম্যামন। এইবার দেখো আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে মিল্টন ফলেন অ্যাঞ্জেলদেরকে কার সাথে তুলনা করেছেন তার প্যারাডাইস লস্ট কবিতায় বা মহাকাব্যে? তো দেখো এই কাব্যে মিল্টন কম্পেয়ার করেছেন ফলেন অ্যাঞ্জেলদেরকে অনেক লম্বা লম্বা ওক গাছ বা পাইন গাছের সাথে, যাদের টপ অর্থাৎ যাদের মাথা বার্ন হয়ে গেছে। কিসে বার্ন হয়েছে জানো? বাজ পড়ে পুড়ে গেছে, ঠিক আছে? বিদ্যুৎ চমকানোর কারণে সেটা পুড়ে গেছে, এরকম ওক গাছ বা পাইন গাছ বুঝিয়েছেন, ঠিক আছে? অর্থাৎ সহজভাবে বলতে গেলে মিল্টন সেসব ফলেন অ্যাঞ্জেলকে বলেছেন এমন একটা ওক বা পাইন গাছ যে খুব লম্বা কিন্তু তার আগা বা মাথা পুড়ে গেছে বিদ্যুৎ চমকানোর কারণে বা বাজ পড়ে। আরও একটা প্রশ্ন মোটামুটি এসে থাকে, ইম্পর্ট্যান্ট ব্রিফ হিসেবে, আমরা যেহেতু ব্রিফ ডিসকাস করছি। দেখো ডোরিয়ান মিউজিক, এই ডোরিয়ান মিউজিকটা কি? ডোরিয়ান মিউজিক হচ্ছে খুবই সফট একটা মিস্টেরিয়াস মিউজিক। এই মিউজিকটা হচ্ছে অনেকটা তোমাকে হিপনোটাইজ করবে এরকম একটা মিউজিক। তো এই মিউজিকটা যখন বাঁশিতে বাজাচ্ছিল হেলে, ঠিক আছে, তখন অনেক সুবিধা হয়েছিল। যেরকম ধরো যেসব ফলেন অ্যাঞ্জেল ছিল তারা তো একসময় স্বর্গে থাকতো, হ্যাভেনে থাকতো। তো তারা হঠাৎ করে হেলে এসে নিজেদেরকে অ্যাডজাস্ট করতে পারছিল না। তো যখন তাদের পায়ে গরম লাগছিল বা তারা সেই পরিবেশে একদম নিজেদেরকে খাপ খাইয়ে উঠতে পারছিল না, অ্যাডজাস্ট করতে পারছিল না, তখন শয়তান বা আমাদের যে ভিলেন রয়েছে সে এই বাঁশিটা বাজাচ্ছিল, হ্যাঁ, অর্থাৎ বাঁশিতে এই ডোরিয়ান মিউজিক বাজাচ্ছিল। তখন এই যে ফলেন অ্যাঞ্জেলগুলো রয়েছে তারা তাদের আঘাত ভুলে গেছিলো, ঠিক আছে? তাদের পা যে পুড়ছে সেটা ভুলে গেছিলো এবং তারা এমনভাবে মার্চ করছিল যেন যুদ্ধের ভঙ্গিতে তারা মার্চ করছে গডের বিরুদ্ধে, এরকমটা মনে হচ্ছিল, হ্যাঁ, অর্থাৎ সম্মোহিতর মতো। তো এই ডোরিয়ান মিউজিকটা হচ্ছে সফট মিস্টেরিয়াস মিউজিক। হেল্পড দ্য রিবিল angels forget their pain of walking on the burning soil of hell. আশা করছি বুঝতে পেরেছ। এবার দেখো আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে ড্যাগন কে? হ্যাঁ, ইনি হচ্ছে ফিলিস্তিনের ন্যাশনাল গড। মনে রাখার সহজ উপায় হচ্ছে ফিলিস্তিন, এখন এই নামটা তোমরা কম বেশি সবাই জানো, সেখানকার ন্যাশনাল গড হচ্ছে ড্যাগন। হ্যাঁ, এরপরে দেখো আরেকটা প্রশ্ন এসে থাকে জুপিটারকে বা জোভকে। হ্যাঁ, সো এখানে জোভ হচ্ছে জুপিটার বা সুপ্রিম গড। তোমরা যার ছবি দেখতে পাচ্ছ ইনি হচ্ছে জোভ বা জুপিটার, যার ছবিটা দেখতে পাচ্ছ। এরপরে দেখো আরেকটা প্রশ্ন এসে থাকে, সেটা হচ্ছে জুডা কি? হ্যাঁ, এটা হচ্ছে ইসরায়েলের একটা ট্রাইব বা গোষ্ঠী। তোমরা যাদের ছবি দেখতে পাচ্ছ এরাই হচ্ছে জুডা। কাদের গোষ্ঠী? ইসরায়েল। এই নামটাও আশা করছি তোমাদের এখন খুবই কমন, মনে রাখতে সুবিধা হবে। তাহলে জুডা হচ্ছে ইসরায়েলের একটা জাতিগোষ্ঠী। অন্যদিকে দেখো এখানে কেওস কি? কেওস বলতে বোঝাচ্ছে এক ধরনের বিশৃঙ্খল, অগঠিত, অন্ধকারাচ্ছন্ন, অশান্ত স্থান, যেটা স্বর্গ, নরক এবং পৃথিবীর ঠিক মাঝখানে অবস্থিত। এটা কোনো নির্দিষ্ট নিয়মে চলে না, এর আলো, আধার, সময়, স্থান, আকৃতি কোনো কিছুরই ধারণা নেই। এটা এমন একটা প্লেস। এবার আরও একটা প্রশ্ন যেটা একটু মনে রাখা কঠিন হয় অনেকের জন্য। দেখো, হাউ ওয়াজ শয়তান পানিশড বাই গড? গড কীভাবে শয়তানকে পানিশ করেছিল? দেখো, গড শয়তানকে যেভাবে পানিশ করেছিল সেটা একটু বর্ণনা করছি। গড তাকে ছুঁড়ে দিয়েছিল হ্যাভেন থেকে, হ্যাঁ, এবং সে একটা আগুনের গোলার মতো বা বার্নিং ফ্লেমের মতো আকাশ থেকে পড়ছিল এবং সেটা ল্যান্ড করে জ্বলন্ত আগুনের শিখাদের মধ্যে, অর্থাৎ একদম হেলে, ঠিক আছে? এবং সেখানেই তাকে সারা জীবনের জন্য থাকার ব্যবস্থা করে দেয়া হয়। এটাই হচ্ছে সেখানে তাকে সাফার করার জন্য রেখে দেওয়া হয়, এটাই তার পানিশমেন্ট ছিল। গড তাকে এভাবেই পানিশ করেছিল। আরেকটা প্রশ্ন থাকে, সেটা হচ্ছে জিহোভা কি? জিহোভা হচ্ছে গডের আরেকটা নাম, যেটা খ্রিস্টিয়ান ট্রান্সলেশনে পাওয়া যায়। আরেকটা প্রশ্ন, সেইটা হচ্ছে
মানব জাতির প্রথম পাপ কি ছিল? ম্যানস ফার্স্ট ডিসঅবিডিয়েন্স। এটা রেফার করে অ্যাডাম এবং ইভের সেই ফরবিডেন ফ্রুট খাওয়ার ঘটনাকে, কারণ এটাই ছিল তাদের প্রথম অবাধ্যতা। তো আশা করছি যে প্রশ্নগুলো অনেক বেশি সমস্যা হতো, মনে রাখা কঠিন হতো, সেই প্রশ্নগুলো তোমাদের জন্য সহজ হয়ে গেছে। তোমরা আর কোন কোন টপিকে এরকম ভিডিও চাচ্ছ, কোন টপিকটা তোমাদের কাছে কঠিন মনে হয় একটু আমাকে জানাতে পারো। আর এই ভিডিওটা তোমাদের জন্য আশা করছি অনেক হেল্পফুল হবে, এবং যদি তোমরা এই ভিডিওটা দুবার দেখো তাহলে আমার মনে হয় না যে এই ব্রিফগুলো নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে। আমি ছবি দিয়ে এক্সপ্লেইন করার চেষ্টা করেছি, আশা করছি তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। ছবিগুলোর সাথে রিলেট করে মনে রাখার চেষ্টা করবে, তাহলে এটা অনেক দিন পর্যন্ত মনে থাকবে তোমাদের। ব্যাস, আজকের ভিডিও এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা যারা অনার্স থার্ড ইয়ারের ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্টরা পরীক্ষার জন্য ট্রাস্টেড সাজেশন খুঁজছো, তারা চাইলে আমার চ্যানেলে থাকা সাজেশন ফলো করতে পারো। এখানে পার্ট বি ও সি এর সাজেশন দেওয়া আছে, যেটা তোমরা ফ্রিতেই পাবে। এগুলোর উত্তরের পিডিএফ নিতে আমাদের পেজে মেসেজ দাও, লিংক ডেসক্রিপশনে আছে। আর তোমরা পার্ট এ সহ বি সি এর শর্ট সাজেশন চাইলে আমাদের প্রাইম সাজেশন কিনতে পারো। এটা অনেক শর্ট এবং সহজ ভাষায় তৈরি করা, এবং কমন না আসলে আমরা দিচ্ছি মানি ব্যাক গ্যারান্টি। সাজেশন সম্পর্কে বিস্তারিত জানতে ডেসক্রিপশনে দেয়া লিংকগুলো ভিজিট করতে পারো।